দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষের আয়োজনে। আপনারা এর মধ্যে জানেন ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কিছুটা ক্রম অবনতি হতে থাকে এবং আ সাম্প্রতিককালে আমরা দেখলাম ওসমান হাদি উপরে হামলা হওয়ার পর থেকে তার হত্যাকারীকে প্রধান আসামি যদি সীমান্ত পারও হয় তাকে ফেরত চাওয়া হয় এবং এর মধ্যে দিয়ে বেশ কয়েকবার আমরা দেখলাম আজকে পর্যন্ত কয়েকবার পাল্টাপাল্টি ভারতের এবং বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো। এই তলবের মধ্যে দিয়ে সম্পর্ক মনে হচ্ছে যে আবারও একটা নতুন দিকে মোড় নিচ্ছে এবং সেটি আসলে কোথায় দাঁড়াচ্ছে? এই বিষয়টি আমাদের আজকের আলোচনার বিষয় কোন দিকে মোড় নিচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজকে। আর এইসব আয়োজন নিয়ে আজকে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। আলোচনার বিষয় কোন দিকে মোড় নিচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক। যাচ্ছি অতিথির কাছে। আমাদের বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ আপনাকে স্বাগত। ধন্যবাদ জোহর। আ আমাদের শিরোনামটা হচ্ছে কোন দিকে মোড় নিচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক। এটা বোঝার আগে আমরা খুবই সম্প্রতি এবং আজকে পর্যন্ত আমরা দেখলাম ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হচ্ছে। আসলে এটাই শেষ না। বেশ কয়েকদিন থেকে অন্তত গত ১ সপ্তাহে ২ দেশেরই যে তলব করা হয়েছে হাই কমিশনকে এটা পাল্টাপাল্টি তলব বলা যায় এবং খুবই অল্প সময়ের মধ্যে কয়েকবার আমরা দেখলাম। এইটা একটু বুঝতে চাই যে এই তলব করা বিষয়টা কূটনৈতিক পর্যায়ে আসলে কিভাবে বিবেচনা করা হয়? ধন্যবাদ। আমি যদি সংখ্যা এবং তারিখ ধরে বলি ১৪ থেকে আজকে ২৩, ১৪ তারিখ প্রণয় বর্মাকে তলব করা হয়েছিল। সেদিন যে বিষয়ে তলব করা হয়েছিল এবং আজকে যে বিষয়ে তলব করা হলো একেবারে আলাদা, আলাদা বিষয়। তো ১৪ এবং ২৩ এই ২ দিন প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব তলব করেছিলেন। আর মাঝখানে ১৭ই ডিসেম্বর বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাংলাদেশ মিয়ানমার ডেস্ক এবং ইস্যুগুলো আলাদা ছিল। আজকের তলব এবং ১৪-১৭ তলবের ইস্যুগুলো একেবারেই আলাদা। এখন আপনার যে প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে আমি সম্পর্কের জায়গাটা একটু আসি। কূটনীতিতে যেসব টুলস বা কি বলবো টুলস বা ইনস্ট্রুমেন্ট আছে এই সামন বা তলব তার অন্যতম একটা অংশ এবং এটা খুব স্বাভাবিক একটা স্বতঃসিদ্ধ প্রক্রিয়া। আপনার নিশ্চয় মনে আছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা মানবতা বিরোধী ৭১-এর মানবতা বিরোধী অপরাধের জন্য যখন বিচার হচ্ছিল ১৩-১৪ ওই পর্বে, তখন অলমোস্ট প্রতিদিনই হতো যে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনারকে তলব করা হতো, পাল্টা পাকিস্তানে করতো আমাদের হাই কমিশনারকে। তো এটা স্বাভাবিক কূটনৈতিক পদক্ষেপের অংশ, এটা প্রতিবাদের অংশ। কোনো তলবে খুব সাধারণ উদ্বেগটা বলে তাকে একটা বার্তা দেওয়া হয় যাতে করে সেই রাষ্ট্রদূত ওই হোস্ট কান্ট্রির উদ্বেগটা তার দেশে পৌঁছান। আবার কখনো কখনো সেটার মাত্রা যদি খুব গভীর হয়, খারাপ হয়, অর্থাৎ হোস্ট কান্ট্রি যদি খারাপ মনে করে সেটা একটা নোট ভার্বাল ও ডিপ্লোম্যাটিক নোটও দেওয়া হয়। তো এটা স্বাভাবিক একটা প্রক্রিয়ারই আপনি কূটনীতির অংশ বলতে পারেন। কিন্তু এখন বাংলাদেশ ভারত সম্পর্কটা গত ১৬ মাসে যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা তো নিশ্চয়ই যে স্বাভাবিক নয়, এটা আমি আপনি সবাই বুঝি। অন্তত আগের ১৫ বছরের সাথে ১০ দিনে যে কয়েকবার ডাকা হলো এটা আসলে ১৫ বছর যেভাবে চলেছে সেই জায়গা থেকে একটা শিফট আমরা দেখি এবং সেই শিফটটা ঠিক উল্টো দিকে, মানে চাকাটাকে উল্টো দিকে ঘুরিয়ে যাওয়া, যে গাড়িটা সামনে না গিয়ে পেছনের দিকে যাওয়া, এটাকে বলতে পারেন। তো এখন কথা হচ্ছে কেন জিনিসটা হলো, মানে মোটা দাগে যে সুসম্পর্ক ছিল সেখান থেকে এখন উল্টো দিকে গেল বলা যায়। উল্টো দিকে অবশ্যই টানাপোড়েন, তিক্ততা বলতে পারেন। সেই তিক্ততা থেকে উত্তেজনা থেকে সংকট এবং আজকের যদি ঘটনা প্রবাহগুলো দেখি আমরা, দিল্লি, কলকাতা, মুম্বাই ৩ জায়গাতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, এরা মূলত বিশ্ব হিন্দু পরিষদ আমরা জানি খুব মারদাঙ্গা মানমুখী টাইপের সংগঠন এবং তাদের সর্বভারতীয় তো বটেই, ভারতের বাইরে তাদের অবস্থান আছে এবং গতকাল মুম্বাইতে তারা কিন্তু ক্যাটাগরিক্যালি বলছিল, এখানে একটা বিষয় আমি একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে না বললেই নয়। এই যে তারিখের কথা বলছিলাম, ১১ই ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করলো। তারপর দিন আমরা দেখলাম একটা বিয়োগান্তক ঘটনা। জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, জুমার নামাজ শেষে ফিরছিলেন, তাকে হত্যার চেষ্টা করা হয় এবং তিনি গুরুতর আহত অবস্থা প্রথমে ঢাকা মেডিকেল, দেন ঢাকা মেডিকেল থেকে এভারকের থেকে সিঙ্গাপুর এবং আপনার
এক সপ্তাহের মাথায় তার মর্মান্তিক মৃত্যু ঘটে। সেই আততায়ী গুলিতে আহত হয়ে তিনি শেষ পর্যন্ত আর লড়াই করে ফিরতে পারেননি। 18 তারিখ। 18 তারিখ। তো এই যে ওসমান হাদিকে গুলি করা হলো, যে আততায়ী, তারা পরে দেখা গেল যেটা এখন পর্যন্ত বলা হচ্ছে তিনি ভারতে পালিয়ে গেছেন। এখন 14 তারিখ যখন তাকে প্রথম তলব করা হয়, তখন ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়ার ইস্যুটা এসেছিল। এবং 14ই ডিসেম্বরের পর 15 তারিখ গেল, 16 তারিখ বিজয় দিবসের বন্ধ, পরদিন আপনার 17ই ডিসেম্বর আমাদের যে হাই কমিশনারকে তলব করা হয়েছিল দিল্লিতে, রিয়াজ হামিদুল্লাহকে, তখন নিশ্চয় আপনার মনে আছে ভারতীয় হাই কমিশন অভিমুখে ওই হাদির হত্যাকারীকে ফেরত দেওয়া এবং ভারতের বিরুদ্ধে নানান দাবিতে জুলাই ঐক্য নামের একটি মোর্চা কর্মসূচি দিয়েছিল, যদিও সেই কর্মসূচিটি বাড্ডায় আইনশৃঙ্খলা বাহিনী আটকে দেয়। তো এই যে আপনার বাংলাদেশে ক্ষমতার পালাবদল ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গত বছরের 5ই আগস্ট, তখন থেকে যে সংকটে টানাপোড়েনে চলছে, সেটি বাঁকে বাঁকে কিন্তু গভীর থেকে গভীরতর হয়েছে। অন্তত আমরা যদি দেখি সেই 14, 17, 20, 21, 22 এবং 20 থেকে আজকে 23 তারিখ দেখুন, রাতে আপনার দিল্লির চাণক্যপুরী রাধাকৃষ্ণন মার্গ, যেটা অত্যন্ত সিকিউর এলাকা, সেই সিকিউর এলাকা রাত 8:15টার পরে বাংলাদেশের হাই কমিশনারের বাড়ির সামনে একটি খুব বেশি পরিচিত নয় এমন একটি হিন্দুত্ববাদী সংগঠন তাদের ব্যানার নিয়ে রাতের বেলা প্রায় আধা ঘন্টা বিক্ষোভ করেছে, হিন্দুদের নিরাপত্তা দাবি করেছে, এবং এমনও বলা হচ্ছে তারা বাংলাদেশের হাই কমিশনারকে মারার হুমকিও দিয়েছে। এমন নিরাপদ নিশ্চিদ্র জায়গায় এই ধরনের বিক্ষোভ তো কাম্য নয়, কেউ আশাও করতে পারে না। এবং আমি যদি গত ডিসেম্বরের সাথে মিলাই, গত ডিসেম্বরেও কিন্তু আমার মনে আছে ভারতে এরকম বিক্ষোভ হয়েছিল, এবং বিক্ষোভগুলা এখন যেটা আজকে হয়েছে, আজকে বোধহয় অন্তত 100 লোক বজরং দল বিএইচপি বিক্ষোভ করেছে, সেটি দিল্লি মেট্রো স্টেশনের কাছে আপনার রিং রোড থেকে যখন দুর্গাবায়ার দেশমুখ রোডের দিকে যাচ্ছিল, তাদেরকে আটকানো হয়। পরে পুলিশ তাদের বেশ কিছু বাস এনেছিল, বাসে তাদেরকে ঠুকিয়ে শোন অ্যারেস্ট হিসেবে দেখানো হয়। তো 1 বছর আগে চিত্রটা তো অন্যরকম ছিল। আমি যদি ভুল না করি, আরও দূরে তাদের আটকে দেওয়া হয়েছিল, এবং তাদের সেখানে বক্তৃতা হয়েছিল, মিছিল হয়েছিল, স্লোগান হয়েছিল, অবস্থান হয়েছিল। কিন্তু ডিসেম্বর 2024-এর সাথে ডিসেম্বর 2025-এর গুণগত তফাৎ এখানে, যে রাতের বেলা বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত সেটি ঘটেছে। আমরা এখন বিক্ষোভ হয়েছে, বিক্ষোভের ছবি আমরা দেখেছি 20শে ডিসেম্বরের। তারপরে 21শে ডিসেম্বর খুব ইন্টারেস্টিং, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল একটা স্টেটমেন্ট দিয়েছেন। স্টেটমেন্ট দিয়ে কি দাবি করলেন? দুটা ইস্যু। একটা ইস্যু হচ্ছে বাংলাদেশের মিডিয়াতে বাংলাদেশ হাই কমিশনারের বাড়ির সামনে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ নিয়ে আমি ইংরেজিতেই বলি মিসলিডিং রিপোর্টস, অর্থাৎ মানে কি বিভ্রান্তিকর রিপোর্ট বাংলাদেশের গণমাধ্যমে এসছে, এটা রণধীর জয়সওয়ালের দাবি। আর দ্বিতীয় তিনি বড় করে এনেছেন দীপু দাস হত্যার মামলা। আমরা জানি ময়মনসিংহে পোশাক কর্মী দীপু দাসকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে এই যে অভিযোগ টানা হচ্ছে, এখন পর্যন্ত সেটার কোনো প্রমাণ হয়নি, এবং বলা হচ্ছে যে কারখানায় তিনি কাজ করতেন, সেখানে তাদের কারখানার ব্যবস্থাপনা সংকট থেকে জিনিসটাকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে। যেভাবে হোক কোনো মৃত্যুই কাম্য নয়, এবং যেই নির্মম কায়দায় তাকে আপনার একদল সংক্ষুব্ধ মানুষের হাতে ছেড়ে পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছে, সেটারও কোনো জাস্টিফিকেশন নাই। কিন্তু তাই বলে সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ বলছে তার বিচার করা হচ্ছে। এখন এই দুইটা ইস্যু, একটা হচ্ছে দিল্লিতে রাতে বিক্ষোভ হয়েছে নিশ্চিদ্র এলাকায়, এবং আরেকটা বিষয় না বললেই নয়, রাধাকৃষ্ণ মার্গের যে জায়গাটিতে বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ হাউস বা হাই কমিশনের বাড়ি, ঠিক তার উল্টো দিকেই কিন্তু এমইএ বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোয়ার্টার, অর্থাৎ উল্টো রোতে। তো পুরো জায়গাটা খুব গুরুত্বপূর্ণ নিরাপদ জায়গা, এবং ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক এনক্লেভ কিন্তু বাংলাদেশের মতো নয়। যেমন ধরুন গুলশান বাড়িধারায় ডিপ্লোম্যাটিক জোন, বিশেষ করে বাড়িধারাকে ধরা হয়, কিন্তু ওই ডিপ্লোম্যাটিক জোনে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, কমার্শিয়াল বিল্ডিং আছে। দিল্লিটা কিন্তু সেরকম নয়। ডিপ্লোম্যাটিক জোন মানে শুধু ডিপ্লোম্যাটিক এনক্লেভের মধ্যে অন্য কিছু নেই। তো এই নিশ্চিদ্র এলাকায় এমন ঘটনা ঘটলো, সেই ঘটনাকে যখন আপনি পাশ কাটিয়ে যান, সেটিকে বিভ্রান্তমূলক বলেন, তাতে করে তো এই বার্তায় আসে যে একটা ঘটনা ঘটেছে
এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে হুম, আপনি জাস্টিফাই করছেন। আমি বিষয়টাকে এভাবে দেখি বাংলাদেশের হুম, কনটেক্সট। আবার বিবিসির একটা প্রতিবেদন দেখছিলাম সন্ধ্যায়, সেখানে রিপোর্টার বলছেন যে দীপু দাসের যে হত্যা করা হয়েছিল, সেই হত্যার ফলে ভারতে একটা প্রতিক্রিয়া এসছে। বিবিসির হুম, সংবাদদাতা শুভজিৎ ঘোষ সেটা অ্যাট্রিবিউট করছেন তার জি, ইন্ডিয়ান সোর্সকে বা ইন্ডিয়ান এমিরেট সোর্সকে, এবং তার সোর্স তাদেরকে বলছেন যা হচ্ছে, আমরা যে বলছি যে মারমুখী বিক্ষোভকারী, সেটা কলকাতায় আজকে যেমন কলকাতায় ১২০০ লোকের একটা বিক্ষোভ হয়েছে, সেখান থেকে পুলিশের সাথে তারা হুম, সংঘর্ষ হয়েছে এবং জি, একজন পুলিশ সুপার আহত হয়েছেন। তো বিবিসির প্রতিবেদনে বা বিশ্লেষণে বলা হচ্ছে যে ভারতীয় কর্মকর্তাদের বরাতে যে এই যে বিক্ষোভকে তারা স্বতঃস্ফূর্ত বলছেন। হুম, যেমন কালকে শিলিগুড়িতে ডিউ ডিজিটাল বলে যে আউটসোর্সিং কোম্পানি বাংলাদেশের জি, ভিসা আউটসোর্স করতো, সেখানে ৫ জন স্মারকলিপি দিতে গিয়ে ওইখানে যে হোর্ডিং এবং অন্যান্য কিছু ভাঙচুর করে তাদেরকে বলেছে মঙ্গলবার থেকে আর কোনো ভিসা কার্যক্রম চালানো যাবে না। হুম, এরই মধ্যে আমরা দেখেছি এই উত্তেজনাকর হুম, পরিস্থিতিতে দিল্লি আগরতলায় নোটিশ দিয়ে হুম, ভিসা সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। শিলিগুড়ির ঘটনা তো আপনাকে একটু আগে বলেছি। হুম, আমি মুম্বাইতে ঘন্টা দেড়েক আগে আ ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলাম সর্বশেষ আপডেট কি। তো সেখান থেকে বলা হচ্ছে প্রায় ১,৩০০ লোক হাই কমিশন, মুম্বাইয়ের ডেপুটি হাই কমিশন থেকে বেশ কিছুটা দূরে হুম, অবস্থান করছে, স্লোগান দিচ্ছে, মিছিল করছে। তো এমন একটা পরিস্থিতিতে মুম্বাইয়ের চিত্রটা খুব একটা সুখকর নয় এবং তারা ইঙ্গিত দিচ্ছেন দিল্লি আগরতলার মতো মুম্বাইতেও ভিসা সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। বন্ধ, তো এই যে আমরা এত কথাগুলো লম্বা আমি বলছি যে সংখ্যালঘু নির্যাতন, হুম, হাদির হত্যাকারীর পালিয়ে যাওয়া, টানাপোড়েন, সংকট, উত্তেজনা সব বিষয় মিলিয়ে ১৬ মাস পরে আমার কাছে মনে হচ্ছে যে টানাপোড়েন, তিক্ততা ছিল। সেটা উত্তেজনার থেকে উত্তেজনার নতুন একটা মাত্রায় বোধহয় আচ্ছা, এসে এখানে গেছে গত ৪ দিন ধরে যা চলছে। গত ৪ দিনে এবং হুম, যদি আমি সাম্প্রতিক সময়টাকে ধরি, তাহলে হুম, আগের একটা বিষয়কে যদি বাদ রাখি যে পাল্টাপাল্টি একজন হাই কমিশনারকে ডাকা, তারপরে আরেক দেশের হাই কমিশনারকে ডাকা, তলব করা। আপনি যে ব্যাখ্যা দিলেন, সেটা আমরা শুনলাম। এটাকে যদি একটু সরিয়ে রাখি, এমনকি ঢাকা আর হাই কমিশনারের বাড়ির সামনে রাতের যে বিক্ষোভ, সেটাকেও যদি দূরে সরিয়ে রাখি, দুটো ঘটনা। একটা হচ্ছে ওসমান হাদিকে যখন গুলি করা হলো, তার কোনটা ঢাকায় ভারতীয় হাই কমিশনের বাড়ির সামনে না, হয়নি। আ চট্টগ্রামে হয়েছে। অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার না, না। আমি তাহলে? বলছি যে দিল্লিতে আচ্ছা, দিল্লিতে বাংলাদেশ হাই বাংলাদেশের হাই কমিশন। কমিশনের বাড়ির সামনে যে বিক্ষোভটা হয়, সেটাকেও যদি একটু সরিয়ে রাখি, হুম, আমি দুটো ঘটনা। একটি হচ্ছে দীপু দাসের হত্যার প্রতিক্রিয়া, আর আরেকটা হচ্ছে ওসমান হাদিকে গুলি করার পরে যে প্রতিক্রিয়া, হুম, সেটি আজকে যখন শিলিগুড়িতে তারা বিক্ষোভের পরে বক্তব্য রাখছিলেন, সেখানেও কিন্তু এই দীপু দাসের হত্যার বিষয়টা তারা সামনে এনেছে সংখ্যালঘু হত্যাকাণ্ড হিসেবে, নির্যাতন। নির্যাতন হিসেবে। হু, হু। তো আমার প্রশ্ন হচ্ছে এই ঘটনা দুটোই ঘটেছে বাংলাদেশের ভেতরে। তো বাংলাদেশের ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসলে ভারতে অনেক বেশি হচ্ছে আপনার কাছে মনে হয় কিনা? যা আগে হতো না? আ অবশ্যই ঠিক। অতীতে যেকোনো সময়ের চেয়ে বেশি হচ্ছে হুম, এবং কখনো, কখনো শুধু বেশি হচ্ছে না, কিছু জিনিস বিভ্রান্তিমূলক তথ্য আছে। যেমন আমি বলি, আ আমরা যদি গত বছরের অগাস্টের ৫ তারিখের পরবর্তী পর্যায়ে ফিরে যাই, হুম, আপনি নিশ্চয়ই সাংবাদিক হিসেবে লক্ষ্য করেছেন তখন আ আ বিভিন্ন অনলাইন তো বটেই, ভারতের আ ইভেন কি মেইনস্ট্রিমে ধরা যাক হুম, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান হুম, টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস এরকম ধরে খুব মেইনস্ট্রিম মিডিয়াতে হুম, আ লেক অপ-এড এসছে। অপ-এডের হুম, পাশাপাশি নিউজও আসছে। সেটি আপনি আ মোবাইল প্ল্যাটফর্ম বলুন, ভিডিও প্ল্যাটফর্ম বলুন, ডিসটর্টেড নিউজ, হুম, ডিসইনফরমেশন ছিল, ফেক নিউজ ছিল হুম, এবং অতিরঞ্জন করা হয়েছে বাড়াবাড়ি করে। হুম, আমি যেটা বলছি, দীপু দাসের নির্মম হত্যাকাণ্ডকে আমি বা আপনি ডিফেন্ড করতে পারি না রাষ্ট্র নাগরিক হিসেবে। ডিফেন্ড জি, করার সুযোগও নাই। জি, কিন্তু এটি তো বাংলাদেশের টেরিটরিতে হয়েছে। জি, বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সবার আ আ মর্যাদা, নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকার। সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবং জি, সেটাই এখন অন্তর্বর্তী সরকার আছে, তারাই করবেন। তো সেই জায়গাতে ভারতের তো আমাদেরকে আঙ্গুল তুলে দেখিয়ে দেওয়ার হুম, দরকার নেই। আর একটি ঘটনা ঘটেছে বলেই সেটি কি বড় উপজীব্য করে তোলা। হুম, এখন আমি যদি পাল্টা বলি, আ শেখ হাসিনা জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। হুম, পালিয়ে যাওয়ার পর তাকে হস্তান্তরের জন্য বলা হচ্ছিল। এরপর যখন আইসিটিতে তার বিচার হলো, তার মৃত্যুদণ্ডে তিনি দণ্ডিত হলেন। তাকে এক্সট্রাডিশন অনুযায়ী হুম, হ্যান্ডওভারের কথাও বলা হলো। কিন্তু ভারত কি জিনিসটাতে কান দিচ্ছে বা ভারত কি জিনিসটাতে গুরুত্ব দিচ্ছে? আমরা তো তাকে সেটা হুম, দেখছি না। একটা জিনিস, সবচেয়ে ভালো বন্ধুর মধ্যেও, ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেও অনিষ্পন্ন বা অমীমাংসিত ইস্যু থাকে। কিন্তু একটা ইস্যু যাতে অন্য ইস্যুতে সাবসাইড করে না যায় বা কখনো ওভারশ্যাডো না করে, এ ব্যাপারে
রাষ্ট্রগুলো সচেতন থাকে, সজাগ থাকে। ধরুন আমাদের নিকট প্রতিবেশীকে মিয়ানমার, হুম। আবার নিকট প্রতিবেশী ভারত। এখন ২ প্রতিবেশীর সম্পর্কের মাত্রা তো এক নয়। এবং মিয়ানমারের সাথে যে একটা অবিশ্বাস, সন্দেহ, অনাস্থার সম্পর্ক, সেটি গত ৫৪ বছরের ইতিহাসে প্রমাণিত। আর ভারতের সাথে সম্পর্কটা ইতিহাসের নানান পর্বে, নানান উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছে। মুক্তিযুদ্ধের পরে জি, একরকম গেছে, জি। ৭৫ থেকে পরবর্তী সময়ে ৮১-৮২ পর্যন্ত একরকম, আবার ওই ৮০-র মাঝ দশক থেকে ৯০-র দশকে একরকম, আর ৯১ থেকে নানান উঠাপড়ার মতো গেছে। কিন্তু গত ১৫ বছর ছিল একেবারেই বিরল, যেটাকে সোনালী অধ্যায়। ওইটা এখন বলে আমি পয়েন্টটা আপনাকে ছাড়তে চাই। জি। এখন ওই যে সম্পর্কের সোনালী অধ্যায়, বিশেষ ঘনিষ্ঠতা, বিশেষ বন্ধুতা, এই বন্ধুতা তো সরকার টু সরকার ছিল। হুম, জনগণ যে এখানে ছিল না। ধরেন আজকে যখন আমি আপনার সাথে আলোচনা করছি, ভিসা, হুম। জনগণের মেলবন্ধন কিভাবে হয়? আদান-প্রদান, আসা-যাওয়া। আদান-প্রদান, আসা-যাওয়া। সেটি হ্যাঁ। চিকিৎসা হতে পারে, সেটি কাজ হতে পারে, সেটি ব্যবসা হতে পারে, সেটি ক্রিয়া হতে পারে, সংস্কৃতি হতে পারে। এখন আপনি যদি আ ভিসা না পান, আসা-যাওয়া করতে না পারেন, হুম, তাইলে সেই সম্পর্কটা তো মানুষের মধ্যে হবে না। এবং গত ১৫ বছরে মানুষের মনে নিশ্চয়ই। তো অনেক বিষয়ে প্রশ্ন হুম, ছিল। বাংলাদেশে যে স্বৈরশাসন ছিল বা ফ্যাসিবাদী সরকার ছিল, সেখানে তো ভারতের একটা অকুণ্ঠ সমর্থন ছিল। সেটা তো গোপন করার কিছু নেই। হুম। এবং আওয়ামী লীগ সরকার এতটা করতে পেরেছে, ভারতের অব্যাহত একতরফা সমর্থন আওয়ামী লীগের প্রতি ছিল। তো সেই জায়গাতে যেই সংকটগুলো আছে মানুষের মনে, সেটা পারসেপশন বলেন, বাস্তবতা বলেন, সেগুলো তো অ্যাড্রেস করার প্রয়োজন এখন আছেই। আপনি যে আলোচনাটা আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে ওসমান হাদি বা দীপু দাসের হত্যাকাণ্ডের যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল সেটাকে খানিকটা অন্য সময়ের থেকে অতিরিক্তই মনে হচ্ছে। সেটা কি এই যে ৫ আগস্টের আগের যে সম্পর্কের ধরন এবং যে সরকার পরিবর্তন হয়ে যাওয়া সেইটার আসলে কোনো প্রভাব এটার মধ্যে আ পড়ছে পড়ছে অবশ্যই বলে আছে, মনে অবশ্যই আছে। হুম। কারণ এটা তো অস্বীকার করার উপায় নেই। ৫ই আগস্টের পর থেকেই তো টানাপোড়েনের শুরু। টানাপোড়েনটা মানে নতুন মাত্রায় মোড় নতুন নিয়েছে। মাত্রায় পরিণত। আপনার নিশ্চয়ই মনে আছে, একটু পেছনে ফিরে আমি একটু ঘটনার কথা মনে করিয়ে দিতে। ৫ই আগস্টের পরে আ সেপ্টেম্বরের, আমি আমি তারিখটা যদি মনে নেই বলে, এটা হ্যাঁ। সহ বলি, তাহলে হয় যে আ শেখ হাসিনার যে রায় ঘোষণা হলো, রায় ঘোষণার আগে কিন্তু আরেকটি বিষয় এসছিল সামনে। এটা হচ্ছে সেখান থেকে ক্রমাগত যে সমস্ত বক্তব্য সেগুলো বাংলাদেশের সরকারের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য উল্লেখ করে হুম, এগুলো হুম, বন্ধ হুম। করার কথা বলা হয়েছিল। সেটি যেটি হয়নি, সেটি হয়নি। যেটি ওই হয়নি। পয়েন্টে আসছিলাম। জি। তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের তৌহিদ হোসেনের একটা সাইডলাইন মিটিং হয়। সেখানে তৌহিদ হোসেন প্রস্তাব করেছিলেন, ঠিক আছে, সম্পর্কটা যে জায়গায় আছে সেটা ইজি করার জন্য ডিসেম্বরে একটা ফরেন সেক্রেটারির মিটিং হোক। হুম, ১ম এ জয়শঙ্কর রাজি ছিলেন না। পরে সেটা মিটিংটা হয়েছিল এবং মিটিংটাতে কেউ মনে করছিল ঠিক আছে, ওই উত্তেজনা, টানাপোড়েন এগুলা কমতে পারে। আপনার ওই পয়েন্টে ফিরে আসি। এরপর এই বছরের এপ্রিলে প্রফেসর হুম, ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমস্টেক সামিটের সাইডলাইনে মিটিংও হয়েছিল। কেউ ধারণা করছিল একটু উত্তেজনা, দূরত্ব, টানাপোড়েনের কিছুটা হয়তো ছেদ পড়তে পারে, বা রাতারাতি না হলেও হয়তো একটু কমে-টমে আসবে। কিন্তু সেটা আনফরচুনেটলি হয়নি। আপনি যে কথাটা বলছিলেন, ভারতে বসে আমরা একটা সময় পর্যন্ত শেখ হাসিনাকে কোনো বক্তব্য বিবৃতি হুম, দিতে দেখতাম না। কিন্তু পালাক্রমে আমরা কি দেখলাম যে উনি অনলাইনে সংযুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের সাথে বিভিন্ন যোগাযোগ, আ যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রম যেভাবে বলুন না কেন, একটা যুক্ততার মধ্যে জি। আ একটা সময় আসে। হুম, যুক্ততার মধ্যে হুম, চলে যান। পরবর্তীতে তিনি নানা রকম বক্তব্য বিবৃতি দেন। একটা সময় শুরু হলো যে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। জি। তো এগুলোও কিন্তু এই সরকারকে ভাবিয়ে তুলল। আ সরকারের মধ্যে ক্ষোভ উষ্মা তো তৈরি হলে আ জনসাধারণের মাঝে প্রশ্ন দেখা দিল। হুম, সরকারের প্রতি এক ধরনের চাপও তৈরি হলো। কারণ তিনি ভারতে বসে যে বক্তব্য বিবৃতি দিচ্ছিলেন, তার পাশাপাশি এই সাক্ষাৎকারগুলোতে সরকারকে নিয়ে, বাংলাদেশ নিয়ে যে মন্তব্যগুলো করছিলেন, সেগুলো উস্কানিমূলক যদি হুম, সরকার মনে করে। এবং লাস্টে সরকার যখন প্রণয় বর্মাকে ডাক আপনার লাস্ট বলতে সরি, লাস্ট আজকে হলো ২৩ তারিখ। ১৪ তারিখ যেটাতে ডেকেছিল, সেখানে বলা হচ্ছিল শেখ হাসিনাকে থামাতে বলা হয়েছিল। জি। তার রাশ টেনে ধরে বলা হয়েছিল। কারণ শেখ হাসিনা ১১ই ডিসেম্বর নির্বাচনের তফসিলের পরও কিন্তু ২ টো সাক্ষাৎকার দিয়েছেন। হুম, সাক্ষাৎকারে তিনি নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এবং সরকার মনে করে তার এসব বক্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক উত্তর ও নির্বাচন, তার পথে একটা বড় ধরনের বাধা। তো আমাকে যদি এক কথায় জিজ্ঞেস করেন হুম। যে এই যে ২ প্রতিবেশীর মধ্যে সম্পর্কের যে সংকট, এই সংকটের মূলত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেই বিষয়টাতে অ্যাড্রেস হচ্ছে না। হুম।
এবং অ্যাড্রেস হচ্ছে না বলেই জিনিসটা এখনো অব্যাহতভাবে সেই টানাপোড়েনের ধারাবাহিকতা আমরা দেখছি গত হুম। ১-১.৫ মাসের। বিশেষ করে এই ১৪ তারিখ থেকে আজকে ২৩ তারিখে এসে আমরা গত মানে ১০ গত দিনে গত ৮-১০ দিনের যে একদম, সম্পর্কটা। একদম এখন আমার অব্যাহত প্রশ্নটা পাচ্ছি। হচ্ছে যে আমরা তো যে আলোচনা ভিসার একটু ছোট্ট করে বলে হুম, দিই। তো আপনি সম্পর্কটা সরকারের মধ্যে সীমিত ছিল, জনগণের নয়। হুম, আবার অন্যদিকে ভারতীয় ভিসা আমরা যে পরিমাণে পেতাম, হুম, অর্থাৎ হুম, ভারত যে পরিমাণে ভারতীয় ভিসা এন্টারটেইন করা হতো, হুম, সেটা অনেকটাই কমে এসেছে। প্রায় নেই বললেই চলে। হুম। খুব জরুরি প্রয়োজন এবং বিশেষত রোগীদের দেওয়া হয়, রোগী তার চিকিৎসার অ্যাটেন্ডেন্টদের। বিষয়। তো এখন যদি সাধারণের মধ্যে আপনি যদি সম্পর্ক স্বাভাবিক করতে চান, সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে তো আপনার প্রাধান্য দেওয়া বা মানে গুরুত্ব দেওয়া সরকার টু দরকার। সরকার না, ভারতের জনগণ এবং বাংলাদেশের জি। জনগণ যে তো সম্পর্ক সেই সেটা জায়গা যদি থেকে। না হয় এবং হুম। সেটি না হয়ে যদি এমন ঘটনা ঘটে, সেটি বাংলাদেশে হোক, ভারতে হোক, এটা তো সম্পর্কের জন্য কখনো সহায়ক হতে পারে না। আরেকটা বিষয় এটা হচ্ছে যে বাংলাদেশের আমরা যে পুরো আলোচনাটা করলাম সেখানে হুম, ২ টো পার্ট যদি আমি ভাগ করি সেটা হচ্ছে ৫ই আগস্টের পরপর শেখ হাসিনা কেন্দ্রিক একটা জটিলতা হুম। এবং আওয়ামী লীগ কেন্দ্রিক যে জটিলতা জি। সেটির মানে রেজাল্টটা সরাসরি পাওয়া যায়নি এবং তাদেরকে যে কাউকে কোন একটা দেশে যদি আশ্রয় নেয় সেই দেশে আসলে সে কোন সাক্ষাৎকার দিবে কিনা এটা আসলে আইনগত কোনো ভিত্তি আছে নাকি এটা আসলে একটি রিকোয়েস্ট ছিল এবং না, সেইখানে আইনগত আসলে ভিত্তি তো কি অবশ্যই না। করার ছিল? অবশ্যই তিনি যখন আছেন অন্য একটি দেশের কাছে, যেমন ধরেন আপনি আইনগত ভিত্তির কথা বলছেন, আপনি তুলনা করলে কেউ আমাকে প্রশ্ন করবেন, চ্যালেঞ্জ করতে পারেন যে ভারত আর রাশিয়ার আইন এক না। হুম, কিন্তু ভারত তো জেনে বুঝেই তাকে আশ্রয় দিয়েছেন। হুম। আবার ভারতে বসে তিনি যেটা করছেন, যদিও ভারত বলে থাকে যে এটাতে আমাদের করার কিছু নেই। অবশ্যই করার কিছু আছে। কারণ যখন বাংলাদেশ অব্যাহতভাবে গত ১৬ মাসে রিকোয়েস্ট করেই যাচ্ছে হুম, লাগাতার। আমি যদি ভুল না করি শেখ হাসিনাকে ফেরতের অনুরোধটা ১ম করা হয়েছিল গত বছরের ডিসেম্বরে। হুম, অর্থাৎ সময়ের হিসেবে আজ থেকে ঠিক ১ বছর আগে। এরপর অন্তত ৩ বার গেছে বলে আমি যতটা জানি। হুম। তো এখন ভারত যদি আ তাকে সেটা করতে না দেয়, উনাকে সেটা করার অনুমতি না দেন, তাহলে তো তিনি চাইলেও সেই আ ইন্ডিয়ার ভিতরে বলুন, ইন্ডিয়ার বাইরে বলুন, এই রিচারটা তার পক্ষে করা সম্ভব না। কঠিন হয়ে যায়। তো ইভেন আমরা সিরিয়ার প্রেসিডেন্ট আ আসাদের ক্ষেত্রে হুম। যেটা দেখি, বাশার আল উনি আসাদ, জি। বাশার আল হুম। আসাদ যখন মস্কোতে বসে আছেন, রাশিয়ান অথরিটি তাকে স্ট্রেইটলি বলে দিয়েছেন, উনি পাবলিক কোনো এনগেজমেন্ট এ যুক্ত যেতে হতে পারবেন না। পারবেন না। অর্থাৎ পাবলিক কোনো কমিউনিকেশন হতে পারবেন না। তো ঠিক এই ধরনের না হলেও তো আমরাও আশা করতে পারি যে বাংলাদেশ যে অনুরোধটা ভারতের কাছে করছে, বাংলাদেশ সরকার করছে, জনগণ চাইছে তার রাশ টেনে ধরা হোক। সেক্ষেত্রে তো কোনো উন্নতির লক্ষণ, আমরা অগ্রগতির লক্ষণ দেখছি না। তো বিষয়টা আসলে সেই জায়গায় থেমে আছে। সে জায়গায় থেমে সেই আছে, জায়গায় থেমে আটকে আছে। আছে। এবং আটকে আছে। আমার মনে হয় যে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলোতে যে তার সাক্ষাৎকার আসার বিষয়টি, তার ১ম দিনটা একেবারে নাটকীয় ছিল। একই সাথে ৩ টি পত্রিকায় আমার পালা যতদূর করে, মনে করে পড়ে ৩টা ৪টা, ৩টা ৪টা করে, অনেকগুলো এটা পত্রিকা আসে। অব্যাহত আছে এখনো। এখন আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে যে ধরনের স্লোগান, যে ধরনের দাবি এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যে ধরনের মানুষের রেসপন্ড ও দেখা যেত হুম। মানে পাবলিকলি সেই জিনিসটা আমরা দেখতাম যে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা এই যে স্লোগানগুলো সেগুলো আসলে বড় প্রভাব ফেলছে কিনা? আরেকটা হলো যে হাই কমিশনারদের ডেকে তলব করে এটা সাধারণ জায়গা থেকে একটা প্রশ্ন যে আসলে কি বলা হয়? এই বিষয়গুলো আলাপ করা হয় নাকি খুব সাধারণত একটা চা খেয়ে একটা না, একটা কথা বলে না? চা খেয়ে আমি একটু আগে আপনাকে শুরুতেই বলেছিলাম, শেষ হ্যাঁ, করব নিশ্চয়ই আমার সময় জি, প্রায় ঘনিয়ে শেষের এসছে। দিকে। আমরা শেষের দিকে। সেটা হলো গুরুতর কিছু না থাকলে তো তলব হয় না। হুম, আমি বললাম সাধারণ বলতে হচ্ছে এটা একটা প্র্যাকটিস। সামন করাটা, সামনের মাত্রা বুঝে তাকে একটা নোট দেওয়া হয়, হুম, তার সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু হুম, জনগণ, আপনি যে হুম, স্লোগান কেন্দ্রিক দাবি বা স্লোগানে যা উঠে আসে, ঠিক স্লোগানের মতো না হোক, সরকার তার যে অবস্থানের কথা জানায়, সেখানে তো অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষা এবং ইচ্ছের প্রতিফলন থাকে। হুম। কাজেই এই যে বললাম যে উম স হাদির হত্যাকারীদের পালিয়ে যাওয়া, তাদের সেটা ধরা, তারপরে শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি। ১১ তারিখ দেখুন, তারিখগুলো একটু খেয়াল করুন। ১১ই ডিসেম্বর তফসিল ঘোষণা, ১২ই ডিসেম্বর হাদিকে গুলি করা হয় হত্যার উদ্দেশ্যে, হুম, ১৪ই ডিসেম্বর তলব করা হয়। খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে নির্বাচনের তফসিলের পরদিন যখন ভারতের গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হয় এবং সেই সাক্ষাৎকারের প্রতিপাদ্য বিষয়গুলোকে সমালোচনা করে কাউন্টার করেই কিন্তু ভারতের হাই কমিশনের কাছে হুম। তুলে দেওয়া হয় এবং হাদির হত্যাকারীকে যাতে হস্তান্তর করা হয় সেটির সেটিও কথা বলা বলা হয়। হয়। হুম, তো এখন যে বিষয়টা বলছেন যে সরকার তো জনগণের প্রতিনিধিত্ব করে। সরকারও নিশ্চয়ই জনগণ বা জন আকাঙ্ক্ষা যেটা থাকে সেটি অন্য রাষ্ট্রের কাছে হুম, সেটি তুলে ধরে। সেটি তার মতো করে তুলে ধরে। এখন জনগণ মেঠো যে বক্তৃতা দেন, রাজপথে যে স্লোগান দেন, সেই স্লোগানের
ধর্মিত সেই বক্তব্যটা থাকে না, বক্তব্যটা পরিশীলিত হয় গুছিয়ে, তার এবং মানে কাছাকাছি অবস্থানের প্রতিফলন থাকে। আমরা একেবারে শেষ এজন্য প্রান্তে, আমরা জি। একেবারে শেষ প্রান্তে। শেষ প্রশ্ন হচ্ছে এই যে তলব পাল্টা তলব হাই কমিশনারদের, এটা আসলে আপনি খুব ইমিডিয়েট এর একটা সমাধান দেখেন কিনা? এবং একদিকে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর অভিযোগ, দাবি, আরেকদিকে ধর্মভিত্তিক দলের দাবি। এরকম আসলে পাল্টাপাল্টি জায়গায় থেকে যাচ্ছে নাকি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের একটা সম্পর্কের সখ্যতার জায়গাটা আসতে পারে? খুব দেখুন, আমি যদি একটু মনে করিয়ে দেই, আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বেশ কয়েক মাস ধরে, আমি যদি ভুল না করি অ্যারাউন্ড মার্চ এপ্রিল থেকে বলছিলেন যে ইন্ডিয়ার সাথে কেমন সম্পর্ক চাই, যে ইন্ডিয়ার সাথে গুড ওয়ার্কিং রিলেশনশিপ, বা বাংলায় করলে কাজের একটা সম্পর্ক। সহযোগিতার একটা ইতিবাচক। তো এই যে গুড ওয়ার্কিং রিলেশন বাংলাদেশ চায়, এখানে বাংলাদেশকে যেমন উদ্যোগ নিতে হবে, ভারতকে উদ্যোগ নিতে হবে। এখন ধরুন আমাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে, এটা দূর করার জন্য উদ্যোগ আপনি নিলেন, কিন্তু আমি সেটাতে সাড়া দিলাম না, বা আপনি যে উদ্যোগ নিলেন, আপনার উদ্যোগ যাতে ভেস্তে যায় এমন কোনো ইনিশিয়েটিভ নিলাম, তো আলটিমেটলি তো আমাদের এই মতবিরোধ, মতপার্থক্য দূর হবে না। তো বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রেও চাই। আর আমার যে অভিমতের কথা জানতে চাচ্ছেন, তো যে গত 4 দিন ধরে 20 থেকে শুরু করে 23 টানাপোড়েন চলছে, ভিসা বন্ধ হচ্ছে, মারমুখী বিক্ষোভ হচ্ছে। গতকাল মুম্বাইতে বিশ্ব হিন্দু পরিষদে একটা সংবাদ সম্মেলন করেছিল। সংবাদ সম্মেলনের মূল এবং প্রধান এবং একমাত্র বিষয় ছিল দীপু দাস হত্যার বিচার এবং বাংলাদেশের সংঘাত নির্যাতন এবং ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারের বিরোধিতা। তো সেই বিরোধিতা করে তারা সাম আপ করে আমি যে বক্তব্যটা এখান থেকে পাই, সেখানে তারা বলছে যে দীপু দাস হত্যার একটা ক্রেডিবল, একটা ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হতে হবে। সাথে সাথে দেখুন শেষ জায়গাটা, সাথে সাথে এই বিচারের জন্য ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন লাগবে, অর্থাৎ আন্তর্জাতিকভাবে হস্তক্ষেপ করা হয়। এই দাবিগুলো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ সারা ভারত জুড়ে বিক্ষোভ করবে। এই বিশ্ব হিন্দু পরিষদের এই দাবি যদি অটুট থাকে, তাইলে আমি খুব অচিরে একেবারেই বন্ধ হয়ে যাবে কিনা সেই সংশয় আমার মাঝে আছে, একটা দিক। আর অন্যদিকে হচ্ছে এই যে ভিসা বন্ধ হওয়া, আমাদের এখান থেকে ভিসা কম দেওয়া হয়, যেমন কলকাতায় আজকে খবর নিয়েছিলাম অন অ্যান এভারেজ 100 ভিসা ইস্যু করা হয় সেখানে প্রতিদিন। তো আজকেও সেখানে কার্যক্রম চলেছে এবং যতটুকু জানি যে তাদেরও আবেদন ছিল এবং তারা হয়তো আশা করছেন বা ক্লিয়ার করে দিয়েছেন সে 100 ভিসা। তো এই যে ভিসা বন্ধ হয়ে যাওয়া, চলাচল বন্ধ হয়ে যায়, এমন যদি হয়, তো এগুলো তো সম্পর্ক, যেটা বাংলাদেশের উপদেষ্টা বলছিলেন গুড ওয়ার্কিং রিলেশনশিপ চান, সেই চাওয়ার তো বাস্তবতার ঠিক উল্টোটাই আমরা দেখতে পাই, সেটা কাছাকাছি থাকে না। অনেক ধন্যবাদ রাহিদ এজাজ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ। তার সাথে সাম্প্রতিক গত কয়েকদিনের ভারত বাংলাদেশ নিয়ে যে সংবাদগুলো এসেছে, সেগুলোর ভিত্তিতেই কোন দিকে আসলে মোড় নিচ্ছে দিল্লি ঢাকা সম্পর্ক, সেটি আমরা আলোচনা করার চেষ্টা করেছি। রাজনৈতিক সবশেষ আপডেট এবং নানা বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।